কমিশনকে মার্ডার কেস রুজু করা মানে ম্যাস মার্ডারের অভিযোগ আনা হয়েছে। একটা লোক মারা যায়নি, দুটো লোক মারা যায়নি, হাজার হাজার লোকের এই হত্যাকে একেবারে ম্যাস মার্ডারের পর্যায়ে মাদ্রাজ হাইকোর্ট নিয়ে গেছেন, যা সম্পূর্ণভাবে আমার জানা এরা হাইকোর্টের এই ইন্টারভেনশন নজিরবিহীন। দিল্লি হাইকোর্ট, এলাহাবাদ হাইকোর্ট ইন্টারভেনশন করে লকডাউনের অর্ডার দিয়েছিলেন, কলকাতা হাইকোর্ট আপনারা দেখাচ্ছেন ওগুলো সমস্ত হয়েছে। নির্বাচন কমিশনের কাছে কোনো রাজনৈতিক দল যে কোনো কারণেই হোক 2 দফাকে 3 দফাকে মার্জারেরও অনুরোধ জানানো হয়েছিল, এবং তখন আর কোনো রাজ্যে ইলেকশন নেই, ফলে অতিরিক্ত শক্তি এনে কোট আনকোট কেন্দ্রীয় বাহিনী এনে নির্বাচন করা সম্ভব ছিল কিনা, এবং সংবিধানের 324 অনুচ্ছেদ অনুসারে ইলেকশন প্রসিডিওরের ক্ষেত্রে নির্বাচন কমিশনের প্রায় অবাধ ক্ষমতা, সুপ্রিম ক্ষমতা, সাধারণভাবে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করতে চায় না। দ্বিতীয় হচ্ছে, এটা আমার কাছে খুব অদ্ভুত লেগেছে সুমন, আমি বারবার আমরা দেখেছি যে ভোটের দিন যেখানে ভোট হচ্ছে সেখানে তো ক্যাম্পেইন সাইলেন্স পিরিয়ড চলছে, ভোটের দিনই ঠিক পাশের কনস্টিটুয়েন্সিতে বিশাল জমায়েত, বিপুল জমায়েত টেলিকাস্ট করা হচ্ছে। পুরো নির্বাচন প্রসেসটাই একটা অদ্ভুত রহস্যময় হয়ে উঠেছে বলে আমাদের মনে হয়েছিল। এবং এই অভিযোগ আছে সুমন, 2014 সালের পর থেকে পরপর এই অভিযোগ এসছে যে স্বাধীনতা, যে ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন কমিশন সেশনের সময় থেকে ধীরে ধীরে গড়ে তুলেছিল, তা আবার আস্তে আস্তে প্রধান শাসক পার্টির কাছে যেন নতজানু হয়ে যাচ্ছে। অসাধারণ গবেষণা আছে অমিত আহুজা ওস্টারম্যানের, সদ্য লেখা বেরিয়েছে তিরুভাব খৈতানের, তাতে তারা ধারাবাহিকভাবে দেখিয়েছেন যে 1000 কাট কনস্টিটিউশন হ্যাজ এ 1000 কাট, একটা কাট হচ্ছে, একটা রক্তাক্ত হচ্ছে নির্বাচন কমিশনের কিউটা হেলে যাওয়া পক্ষপাতিত্ব দুষ্ট। প্রদীপ গুপ্ত হয়তো বিশ্বনাথদার নাম জানেন, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সেফোলজিস্ট, তিনি বই বার করেছেন, দুদিন আগে ইন্টারভিউ দিয়েছেন, তাতে বলছেন এই যে বিশাল জমায়েত, বিশাল রোড শো, যে কোনো দলে, আমি সব দলকেই বলছি, আমি সাধারণভাবে বলছি, ইলেকশন ক্যাম্পেনের এই মেথড, এটা কি ভোটে কোনো হেরফের করে, ভোটারদের কি প্রভাবিত করে, সেটা কি খুব দরকার হয়ে পড়ে নির্বাচনে জেতার জন্য? তিনি বলছেন নট রিয়েলি। তিনি 3টে এফের কথা বলছে, 3টে এফ, একটা ফান, একটা হচ্ছে ফেস্টিভিটি, আর একটা হচ্ছে ফান্ড। প্রচুর পয়সা, প্রচুর মজা, প্রচুর উৎসবের আবহাওয়া এসে যায়, এবং যার ফলে এরকম অভিযোগ আমরা পেয়েছি নিয়ে আসার জন্য 1000 টাকা কারণ সুধা দেওয়া দিয়ে মোবিলাইজেশন করা, যেটা হচ্ছে, যার ফলে যেসব বিধিবদ্ধ গুণ আছে রাজনৈতিক দলের ভূমিকাটা সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন, অনৈতিক, এবং সেটা কমিশন আটকাতে না পারা, শুধু কমিশনকে আমি দায়ী করব না, কমিশন আটকাতে না পারা এবং রাজনৈতিক দলের সেলফ সেন্সরশিপ না করা যে আমি করব না, এই বিপর্যয়, আমি মানুষের জন্য রাজনৈতিক দল, মানুষই যদি চলে যায় তাহলে কিসের রাজনৈতিক দল, এই জায়গাটা যে একটা স্ট্যান্ড নেওয়া। এখানে আমার প্রশ্ন থাকবে যে আমি কুভাষণের জন্য বা অন্য বিধি লঙ্ঘনের জন্য আমি সতর্ক করছি, আমি শাস্তি দিচ্ছি, কিন্তু আমি যখন আমার বেসিক স্বাস্থ্যবিধি কোভিড বিধি লঙ্ঘিত হচ্ছে আমি কটা নোটিশ পাঠিয়েছি, আমি বড় রাজনৈতিক দল, ছোট রাজনৈতিক দল, মাঝারি, কাউকে কিচ্ছু বলিনি। সুদীপ রাহা। কিন্তু আরেকটা খবর সুমন আছে, গত বছর হ্যাঁ, আমি একদম এই প্রসঙ্গটাই তুলছিলাম যে যখন কমিশন ব্যান করলো রাজনৈতিক র্যালি, রাজনৈতিক সভা, তারপরেও আমরা দেখেছি দিলীপ ঘোষ দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডিতে 1500-2000-এরও বেশি লোক নিয়ে রাজনৈতিক সভা করেছেন, জনসভা করেছেন। এটা কোন রাজনৈতিক সচেতনতা, এটা কোন ধরনের সামাজিক সচেতনতা? তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা কমিশনে গেলেও কমিশন আজ পর্যন্ত, এখনো পর্যন্ত, টিল দিস টাইম দিলীপ ঘোষ। আমি পঙ্কজদার কাছে যাব, কিন্তু আমি মনে করিয়ে দেবো, যখন বামপন্থীরা প্রথম বললেন যে আমরা এই সিচুয়েশনে বড় সমাবেশ করব না, তখন তৃণমূল কংগ্রেস কটাক্ষও করেছিল যে ওদের লোক হয় না বলে বলছে। সুতরাং সচেতনতা প্রথম দিন থেকে সব রাজনৈতিক দল দেখিয়েছে, বাস্তবতা বলে না। যাই হোক, আমি এই বিষয়ে এই তুতু ম্যামের আলোচনা ছেড়ে আমি আবার বলছি যে নিঃসন্দেহে কেউ বলতে পারেন যে মাদ্রাজ হাইকোর্টের মাননীয় বিচারপতি যা বললেন, এইরকম কড়া পর্যবেক্ষণ শেষ কবে আমরা শুনেছি, কিন্তু পাশাপাশি আমাদের নিঃসন্দেহে ভাবতে হবে যে পরিস্থিতি কোন ভয়ঙ্কর জায়গায় গেলে
একজন প্রধান বিচারপতি একটি সাংবিধানিক সংস্থা সম্পর্কে এই ধরনের মন্তব্য করতে পারেন? ভাবতে হবে তো আমাদের। আসলে পরিস্থিতি মারাত্মক। খানিকক্ষণ আগে সুজাতদা বলছিলেন যে গণহত্যার পরিস্থিতি, মানে গণমৃত্যুর পরিস্থিতি, এ নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। পরিসংখ্যান যে কোনো দিন, যে কোনো মুহূর্তে আপনি চোখ রাখুন টিভির পর্দায়, আটকে উঠবেন, মনে হবে টেলিভিশন সেট বা সংবাদ মাধ্যম বন্ধ করে দিই, কাগজ সরিয়ে রাখি, টিভি বন্ধ করে দিই, দেখবো। বাড়তে বাড়তে এবার ভারতে একদিনে ৩.৫ লক্ষ, ২৪ ঘন্টায় মৃতের সংখ্যা ছুঁয়ে ফেলল প্রায় ৩,০০০, অর্থাৎ আরও এক ভয়ঙ্কর বিশ্ব রেকর্ড। এই নিয়ে গত ৫ দিনে ভারতে করোনা আক্রান্ত হলেন প্রায় ১৭ লক্ষ মানুষ। এত অল্প দিনে এই হারে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ার নজির বিশ্বের কোনো দেশে নেই। উদ্বেগ বাড়াচ্ছে মৃত্যুর ঊর্ধ্বমুখী গ্রাফও। এরই মধ্যে চিন্তা আরও বাড়িয়ে ওয়াশিংটন ইউনিভার্সিটির ইনস্টিটিউট অফ হেলথ মেট্রিক্স অ্যান্ড এভলিউশনের একটি সমীক্ষায় দাবি করা হয়েছে, মে মাসের মাঝামাঝি সময়ে করোনায় ভারতে প্রতিদিন ৫,৫০০-এরও বেশি মানুষের মৃত্যু হতে পারে। সোমবার অবধি করোনায় ভারতে মৃত্যু হয়েছে ১,৯৫,০০০ নাগরিকের। জুলাইয়ের শেষে সেই সংখ্যাটায় ভয়ঙ্কর হয়ে ওঠে ৬,৬৫,০০০ ছাড়িয়ে যেতে পারে বলে সমীক্ষায় আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এই হারে বাড়লে আক্রান্তের সংখ্যা বাড়বে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমাদের প্রিপেয়ার হতে হবে। আমাদের যেমন হাসপাতালে কোভিড বেড বাড়াবার কাজ চলছে, কলকাতার সমস্ত হাসপাতালগুলি কোভিড বেড বাড়াবার একযোগে প্রচেষ্টা করছে, কিন্তু সেটা কখনোই টোটাল ডিম্যান্ডকে মিট করতে পারবে না। সো দেয়ার উইল বি একটা স্পেস যেখানে লোকের দরকার হাসপাতালে আসা, কিন্তু লোকে আসতে পারবে না। বাংলার পরিস্থিতিও কম মারাত্মক নয়। করোনার প্রথম ঢেউয়ের সময় রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা কখনো ৫,০০০-এর ওপরে ওঠেনি, আর এখন দ্বিতীয় ঢেউয়ে ১৪ই এপ্রিল রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৫,০০০ পেরিয়ে যায়। তারপর বাড়তে বাড়তে প্রথমে ১০,০০০ এবং তারপর ১৫,০০০-এর গণ্ডিও পেরিয়ে গেছে পশ্চিমবঙ্গে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। এই রোগটাই প্রচণ্ড ইনফেকশাস, প্রচণ্ড তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে, এবং দুর্ভাগ্যবশত আমরা কেউই কোভিড প্রোটোকল মানি না, মানিও নি, এখন মানছিও না। সেটাই একমাত্র কারণ। আরও উদ্বেগের বিষয় হলো রাজ্যে পজিটিভিটি রেট, অর্থাৎ যত নমুনা পরীক্ষা হচ্ছে তার মধ্যে কত রিপোর্ট পজিটিভ আসছে সেই হারও বাড়ছে চোখে পড়ার মতো। ১ এপ্রিল পজিটিভিটি রেট ছিল প্রায় ৫%, অর্থাৎ ১০০ জনের নমুনা পরীক্ষা হলে তার মধ্যে ৫ জনের রিপোর্ট পজিটিভ এসেছিল। ৭ই এপ্রিল এই হার বেড়ে হয় প্রায় ৮%, তারপর লাফিয়ে লাফিয়ে ১৫ এপ্রিল ১৬%, ২৩ এপ্রিল ২৪% এবং ২৪ এপ্রিল পজিটিভিটি রেট পৌঁছে গেছে প্রায় ২৬%। বাংলায় ভোটের মধ্যে পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠা নিয়ে জোর কদমে চলছে রাজনীতি। এপ্রিল মাসে মোদি সাহা জুটি জনসভা করেন ৫০টি। এটা লক্ষণীয় যে বাংলায় সংক্রামিত কোভিড রোগীর সংখ্যা ১ এপ্রিলে ছিল ৬,৫১৩। ২২ এপ্রিল যেদিন কমিশন প্রচার বন্ধ করতে বলে, সেদিন সেটা হয় ৬৮,৭৯৮। উনি বোধহয় জানেন না যে সময় দুটো বলেছেন সেই সময়ের মধ্যে মহারাষ্ট্রে ১.৫ লক্ষর বেশি সংক্রামিত হয়েছে। তার জন্য কে দায়ী? পার্থবাবু? কারণ সেখানে তো নির্বাচন কমিশন নেই। এইসব এলোমেলো ডেটা নিয়ে পার্থবাবুদের এখন হয়েছে কারুর আমি দেখছি না সুচিন্তিত, নির্ভরযোগ্য, লজিক্যাল মতামত আছে এদের। আগামী দিনে আর যে কি ভয়ঙ্কর পরিস্থিতি সাধারণ মানুষের জন্য অপেক্ষা করে আছে তা ভেবেই শিউরে উঠছেন সাধারণ মানুষ। ঝিলম করঞ্জাই, ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও পুরুষোত্তম পণ্ডিত, এবিপি আনন্দ। দেখুন, এতক্ষণ নির্বাচন কমিশনের ভূমিকা এবং রাজনীতিবিদদের দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ নিয়ে এতক্ষণ আলোচনা হলো, কিন্তু এটা ভাবার কোনো কারণ নেই, আবার বলছি, যে রাজনীতিবিদরা নিজেরা এই যে কোভিডের সুনামি তাতে আক্রান্ত হচ্ছেন না। আমাদের এই রাজ্যে, এই পশ্চিমবঙ্গে তিনজন প্রার্থীকে আমরা হারিয়েছি। খড়দা, জঙ্গিপুর, শামসেরগঞ্জের প্রার্থী তারা কোভিড আক্রান্ত হয়ে মারা গেছেন, এবং এখনো একাধিক প্রার্থী, নেতা নেত্রী, কেউ হাসপাতালে ভর্তি, কেউ হোম আইসোলেশনে আছেন। সুতরাং এই খুব স্বাভাবিকভাবে সেই প্রবাদের মতো যে নগর পুরলে দেবালয় কি এড়ায়, কেউ এড়াতে পারছেন না, অসুস্থ হচ্ছেন, কোভিড আক্রান্ত হচ্ছেন, কাউকে কাউকে আমরা হারাচ্ছি। তা সত্ত্বেও যে ভূমিকা আমরা সাধারণ ভোটাররা এক্সপেক্ট করি, পাচ্ছি কি? না কমিশনের কাছে, না সমস্ত রাজনীতিবিদদের কাছে। দুর্ভাগ্য। কিন্তু আমরা চাই যারা কোভিড আক্রান্ত হয়েছেন, এই মুহূর্তে লড়াই করছেন, প্রত্যেকে দ্রুত সুস্থ হয়ে উঠুন। দেখুন।
জনসভায় ভিড় বেড়েছে, পাল্লা দিয়ে বেড়েছে কোভিড, শুরু হয়েছে মৃত্যু মিছিল। ভয়ঙ্কর কোভিডের মধ্যেও সভায় জনসমাগম দেখে নেতা নেত্রীদের মুখে হাসি চওড়া হয়েছে। তার সভায় কত ভিড়, যেন প্রতিযোগিতা। मैं जहां देख सकता हूं मुझे लोग ही लोग दिखते हैं, बाकी कुछ दिखता ही नहीं है। क्या क्या कमाल कर दिया आप लोगों ने। ওখানে আমি জিজ্ঞেস করছিলাম, এখনো অনেক লোক আসছে, আমি জানি মিটিংটা, বাঁকুড়ার মিটিংটা দুটোই টাইম দিয়ে বসে আছে। আমি যখন আসবো তার 1.5 ঘন্টা আগে টাইম দিতে হয়। তাও এখনো দেখছি মাঠ ভর্তি হয়ে গেছে, বাট তবুও এখনো প্রচুর লোক আসছে। একই সময় কোভিডের ছোবলে স্বজনহারার কান্নায় ভারী হয়েছে বাতাস। হাসপাতালে বেডের আকাল তৈরি হয়েছে, দেখা দিয়েছে অক্সিজেনের সংকট। আবার ভোটমুখী বাংলায় এই শক্তি প্রদর্শনের মধ্যেই নেতাদের দিকেও ঘনিয়ে এসেছে ভয়ানক বিপদ। করোনায় প্রাণ হারিয়েছেন 3 দলের 3 প্রার্থী। শামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হক, জঙ্গিপুরের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দীর পর ষষ্ঠ দফার ভোটের পরই কোভিডে প্রাণ হারিয়েছেন খড়দার তৃণমূল প্রার্থী কাজল সিনহা। রাজনৈতিক নেতা নেত্রীদের না সবসময় খুব খারাপভাবে বলতে গেলে একটা ডোন্ট কেয়ার মনোভাব আছে। নিয়ম না মানার প্রতি যে কোনো দলের রাজনৈতিক নেতা নেত্রী তাদের একটা গভীর আকর্ষণ আছে, যে কারণে এদের সবসময়ই মনে হয় যে আরে করোনা ও অন্যদের হবে, আমার তো হবে না। এই যে মনোভাব, এটা তার একটা ফল, এটা নিয়ে অস্বীকার করার কোনো কারণ নেই। কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র করোনা আক্রান্ত হয়ে ভর্তি অ্যাপেলোয় জেনারেল ওয়ার্ডে স্থানান্তরিত করলেও তাকে এখনও অক্সিজেন দিতে হচ্ছে। দ্বিতীয়বার করোনা আক্রান্ত হয়েছেন আসানসোলের সাংসদ তথা টালিগঞ্জের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়, কৃষ্ণনগর দক্ষিণের তৃণমূল প্রার্থী উজ্জ্বল বিশ্বাস, শান্তিপুরের তৃণমূল প্রার্থী অজয় দে, কংগ্রেস প্রার্থী রিজু ঘোষালও কোভিডের কবলে। সোমবারই বরানগরের বিজেপি প্রার্থী পার্ণ মিত্র জানিয়েছেন তিনি কোভিড আক্রান্ত। শ্যামপুকুরের তৃণমূল প্রার্থী শশী পাজাও কোভিড পজিটিভ হয়ে হোম আইসোলেশনে। করোনার কবলে যাদবপুরের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী, নদিয়ার করিমপুরের বিজেপি প্রার্থী সমরেন্দ্রনাথ ঘোষও। ঝোড়ো ভোট প্রচারের মধ্যেই করোনা আক্রান্ত হয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু, বনগাঁর প্রাক্তন সাংসদ মমতা বালা ঠাকুরও মারণ ভাইরাসের কবলে। করোনার কাছে তো নেতা নেত্রী, বড়লোক গরিব লোক এসবের তো কোনো ব্যাপার নেই। তুমি যত মানুষের মধ্যে আসবে তোমার মধ্যে সংক্রমণ ছড়াবে, সেখানে মানুষের মধ্যে তাকে মিশে যেতে হয়। সুতরাং সেখানে কোভিডের সংক্রমণ হওয়া অস্বাভাবিক কিছু নয়। কোভিড তো আর বেছে বেছে রাজনীতিবিদদের ধরবে না, এটা তো হয় না। তারা জনসমাবেশে উইদাউট কোভিড প্রোটোকল মেনেছেন। ওরা যদি কোভিড প্রোটোকল মেনে জনসমাবেশটা ভার্চুয়াল করতেন, এই অবস্থাটা তাদের হতো না। ষষ্ঠ দফার ভোট পেরিয়ে আদালতের কঠোর সমালোচনার পরও কোভিডের সংক্রমণ নিয়ে সভা সমাবেশে কড়াকড়ি করে নির্বাচন কমিশন, কিন্তু তারপরও দেখা গেছে এই ছবি। ঝিলম করঞ্জায় মহিত ঠাকুর চক্রবর্তী ও গোপাল চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি ডক্টর কুণাল সরকারের কাছে সরাসরি যাব। ডক্টর সরকার, রাজনীতির বিভাজন তো আমরা সকাল বিকেল দেখছি, নির্বাচনের সময় আরো বেশি করে দেখতে পাই, কিন্তু ডাক্তার বাবুদের মধ্যেও যেন আমার মার্জনা করবেন একটা বিভাজন দেখতে পাচ্ছি। কেন্দ্রীয় সরকারের মেডিকেল বিশেষজ্ঞ টিমের সদস্য এবং দিল্লি এইমসের প্রধান রণদীপ গুলেরিয়া, তিনি আমি কালকে দেখছিলাম বলছেন যে অযথা আতঙ্কিত হচ্ছেন মানুষ, এটা আর 5টা সাধারণ রোগের মতোই। অথচ আপনারা আমাদের এই রাজ্যের ডাক্তারবাবুরা প্রত্যেকে তারা প্রথম দিন থেকে বলছেন যে এই ডিনায়াল মোডের কোনো জায়গা নেই। যদি হালকাভাবে কোভিডকে নেওয়া যায় একেবারে বিপদ বাড়বে এবং চূড়ান্ত জায়গায় পৌঁছবে। কোনো রাজনৈতিক দল এমনকি ডাক্তারবাবুদেরও আতঙ্ক ছড়াচ্ছেন। ডাক্তারবাবুরা এরকম প্রায় বলে ফেলতে পারছে যেন গণতন্ত্রের একটা মহান উৎসব চলছে এবং ডাক্তারবাবুরা হচ্ছেন স্পয়লার, কেন যে তারা মাঝে মাঝে এই মজাটাকে নষ্ট করে দিচ্ছেন। আমি বলছি কোথাও কি সত্যি চিকিৎসকদের মধ্যেও কোনো বিভাজন আছে এই মারাত্মক অতিমারি নিয়ে? কুণালদা, সুমন, ডক্টর রণদীপ গুলেরিয়া একজন অত্যন্ত রেসপেক্টেড, অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ, কিন্তু তাদের মতো মানুষরা, মানে আমরা তো খুব ছোটখাটো লোক, তারা যখন এই গভর্নমেন্টাল পজিশনসে, বিশেষ করে উপরের দিকে যতই মানুষ উঠতে থাকে ততই তাদের মাথা, মস্তিষ্ক এবং মেরুদণ্ডের মধ্যে একটা সংঘাতের মধ্যে তারা চলে যায়। তো ওনার মতো একজন অত্যন্ত রেসপেক্টেড ক্লিনিশিয়ানের এই ধরনের কথা বলাটা সাজে না। এখন আমাদের যারা দেখছেন তাদের কাছে যদি আমরা বলি যে হ্যাঁ, আমি যদি খুব অঙ্ক করতে বসি তাহলে আমি দেখবো যে আমাদের প্রথম ওয়েভের হয়তো মোর্টালিটিটা ছিল 1.57-1.6%। এখনো অবধি আমরা দ্বিতীয় ওয়েভের যে পরিসংখ্যান পাচ্ছি, যে পরিসংখ্যান অত্যন্ত বিতর্কিত এবং যে পরিসংখ্যান কতটা সত্যি আমরা এখনো জানি না,
কিন্তু সেই পরিসংখ্যানে হয়তো মর্টালিটি 1.23%। কিন্তু আমার টোটাল যে মানুষ ইনফেক্টেড হচ্ছেন, যত লোক ইনফেক্টেড হচ্ছেন, তার সংখ্যা যদি 5 গুণ 7 গুণ হয়, তাহলে আমাদের টোটাল মৃত্যুর সংখ্যাটা কোথায় যাবে? একটা পরিবারের মধ্যে, একটা লোকালয়ের মধ্যে, একটা শহরের মধ্যে মানুষ মৃত্যুটা চোখের সামনে দেখে না শতাংশটাকে চোখের সামনে? তো যাই হোক, এবং কেবল ডক্টর রণদীপ গুলেরিয়া নন, আরেকটা আমাদের সেন্ট্রাল এজেন্সি যারা কিনা আমাদের এখন প্যান্ডেমিক ম্যানেজমেন্টের ব্যান্ডমাস্টার, তারা এই গত সপ্তাহে একটা রিপোর্ট বার করে বলেছিলেন যে সেকেন্ড ওয়েভটা একটা মোটামুটি ঘামাচির মতো, সেটা এমন কিছু ব্যাপারই না, এই এলো একটু একবার এদিকে চুলকুনি হবে তারপর চলে যাবে। আপনাদের দোহাই আপনারা মানুষের দুঃখ দুর্দশার মধ্যে তাদের বেসিক বুদ্ধি, বিবেক বুদ্ধিকে অসম্মান করবেন না। সবাই চারিদিকে চেয়ে বুঝতে পারছে সমস্যাটা কোথায়। আর দিল্লির থেকে এই কথাগুলো আসছে, যেখানে আমরা জানি যে শয়ে শয়ে মানুষ হাসপাতালে ঢুকতে না পেরে অক্সিজেনের অভাবে ছটফট করে মারা গেছে, এর মধ্যে বেশ কয়েকজন ডাক্তারও আছে, এবং তারা জানি না আমাদের পরিসংখ্যানে ক্যাপচার্ড হয়েছে কি হয়নি। কিন্তু এটা অত্যন্ত দুঃখের, অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার, এবং যাদের আমরা রেসপেক্ট করি, যাদের দিকে আমরা চেয়ে থাকি যে আমাদের দিক নির্দেশ করবেন বলে ইন দিস এপিডেমিক ম্যানেজমেন্ট, তাদের থেকে এরকম হালকা, এরকম অবিশ্বাস্য কথাবার্তা, যার মধ্যে ওবিডিয়েন্স আছে কিন্তু ইন্টেলিজেন্স নেই, এইরকম কথাবার্তা আমরা আশা করি। কুণালদা, এক্স্যাক্টলি আপনি যে ঘটনার কথা বলছেন, আজকে যে ছবিগুলো দেখছি, মারাত্মক ছবি। গোটা দিন ধরে দেখলাম যে লেকটাউনে হাসপাতালের বেড না পেয়ে বিনা চিকিৎসায় বাড়িতে করোনা রোগীর মারা গেছেন, 12 ঘন্টা তার মৃতদেহ পড়েছিল বলে অভিযোগ করছেন। আচ্ছা, করোনা রিপোর্ট না আসার 3 দিন ধরে পোর্ট ট্রাস্টের হাসপাতালে রোগীর মৃতদেহ পড়ে আছে। এই ছবি তো আমরা সকাল বিকেল প্রতিদিন দেখছি, আজও দেখেছি, দেখে শিউরে উঠেছি, আটকে উঠেছি। দেখুন, মৃত্যুদূত করোনা, চারিদিকে অক্সিজেনের হাহাকার, শ্মশানে মৃতদেহের আনাগোনা যেন থামছেই না। এরই মধ্যে ফের একবার চূড়ান্ত অমানবিকতার সাক্ষী হলো কলকাতা। প্রথমে বিনা চিকিৎসায় করোনা আক্রান্ত মুমূর্ষু রোগীকে ফেরানোর অভিযোগ উঠল বেলেঘাটা আইডি হাসপাতালের বিরুদ্ধে। তারপর অক্সিজেনের অভাবে বাড়িতেই মৃত্যুর মতো চাঞ্চল্যকর অভিযোগ। আর মৃত্যুর পর প্রায় 12 ঘন্টা বাড়িতেই পড়ে রইল দেহ। পাতিপুকুর শ্রীপল্লী এলাকার বাসিন্দা প্রাক্তন শিক্ষক সুদিন মুখোপাধ্যায়ের করোনা রিপোর্ট পজিটিভ আসে শনিবার। পরিবারের দাবি, রবিবার অবস্থার অবনতি হলে বারবার স্বাস্থ্য দপ্তর ও স্থানীয় লেকটাউন থানার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন তারা। সাহায্য না পাওয়ায় আত্মীয়রাই অবসরপ্রাপ্ত শিক্ষককে বেলেঘাটা আইডি হাসপাতালে নিয়ে যান। পরিবারের অভিযোগ, বিনা চিকিৎসায় ফিরিয়ে দেওয়া হয় তাকে। এরপর রবিবার রাত 2:20 নাগাদ বাড়িতেই মৃত্যু হয় অবসরপ্রাপ্ত শিক্ষকের। বাথরুম থেকে এসেই একদম সেন্সলেস, সেই থেকেই সব জায়গায় চেষ্টা করা হচ্ছে। ফোন নাম্বার দিচ্ছে এক, আবার যেখানে করছে তারা আবার একটা ফোন নাম্বার দিচ্ছে। কোনো জায়গায় কোনো আমরা পরিষেবা পাইনি। মানুষ কোনো পরিষেবাই পেল না। ভদ্রলোক পরিষেবার অভাবে মারা গেল, বিনা চিকিৎসায় বাড়িতে মারা গেল, এবং আমাদের অভিজ্ঞতা হচ্ছে সিস্টেম কোলাপস করে গেছে। মৃত্যুর পরও সেই ভোগান্তি। স্থানীয় সূত্রে খবর, মৃতের স্ত্রী ও মেয়েও করোনা আক্রান্ত। এই পরিস্থিতিতে মৃতদেহ শেষকৃত্যের জন্য নিয়ে যেতে বারবার পুরসভা ও স্থানীয় থানার সঙ্গে যোগাযোগ করা হলেও কেউ আসেননি বলে অভিযোগ। এরই সঙ্গে আরো চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। কোনো জায়গায় কোনো আমরা পরিষেবা পাইনি। তারপর আমার এক ভাই আছে, লালবাজারে চাকরি করে বড়, উনি এসব ব্যবস্থা আর কি করছে। আর তারপর আইডি থেকে অ্যাম্বুলেন্সও এসেছিল অক্সিজেন সিলিন্ডার নিয়ে, কিন্তু যেহেতু ওনার উনি তখন মৃত অবস্থায় অ্যাম্বুলেন্স ফিরে চলে গেছে। থানা থেকে বলেছে 15,000 টাকা। কোন থানা থেকে? লেকটাউন থানায় না, লেকটাউন থানা থেকে। কি বলেছে? 15,000 টাকা দিতে হবে, তাও আবার 3:30 4টের সময়। এ বিষয়ে লেকটাউন থানার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শেষমেশ সোমবার দুপুর 3টে নাগাদ বৃদ্ধের মৃতদেহ সৎকারের জন্য নিয়ে যাওয়া হয়। জয়ন্ত পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। কুণালদা, এই অনুষ্ঠানে আপনি যোগ দেওয়ার আগে আমি বলছিলাম যে অনেকে বলছেন পরিসংখ্যানের কিরকম ফ্যালাসি হয়, যে কই এতজন আপনারা বলছেন যে মহারাষ্ট্র, গুজরাট, উত্তরপ্রদেশ, দিল্লি, বিহার, ঝাড়খণ্ড, এখানে কোভিড বেড়েছে এত, কই এখানে তো ভোট ছিল না। আমার বক্তব্য ছিল সেখানে যে পশ্চিমবঙ্গে এর আগে ফার্স্ট ওয়েভে যেখানে হচ্ছে সেই রাজ্যে সেকেন্ড ওয়েভ আরো মারাত্মক চেহারা নিয়েছে, কথা সত্যি। কিন্তু পশ্চিমবঙ্গে ফার্স্ট ওয়েভ তো এই মারাত্মক চেহারা নেয়নি। কুণালদা, আপনার মনে থাকবে যে হাইয়েস্ট ছিল 5,000-এর কম, 5,000-এর নিচে পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা, সেখানে 15,000 ছাড়িয়ে গেছে।
300% বেড়েছে আমাদের এই রাজ্যে, এই দ্বিতীয় দফায়। এবং 6 দফা ভোটে আমি পরিসংখ্যান দেখছিলাম কুণালদা, যদি মানে 6 দফা ভোটে 15 গুণ বেড়েছে কোভিডের সংখ্যা। 27শে মার্চ যখন ভোট শুরু হচ্ছে তখন 812, আর 22শে এপ্রিলে সেটা দাঁড়াচ্ছে প্রায় 12,000-এর কাছাকাছি। কুণালদা, সুমন, তুমি যে পরিসংখ্যানগুলো দিলে সেগুলো হচ্ছে একটা তুলনামূলক, একটা কম্প্যারিটিভ পরিসংখ্যান। আজকে পৃথিবীতে যে কোনো ইন্টারন্যাশনাল এপিডেমিওলজিক্যাল ইনস্টিটিউট তারা এইটা হিসেব করে চলছে যে আমাদের মৃত্যু ইজ আনরিপোর্টেড বাই দ্য ফ্যাক্টর অফ 15 বা 10। আমরা 10টা মৃত্যুর থেকে 15টা মৃত্যুর প্রতি বোধহয় একটা রিপোর্ট করছি, আর কেস আন্ডার রিপোর্টিং RT-PCR অন্তত 2 থেকে 3 গুণ আন্ডার রিপোর্টিং হচ্ছে। আমাদের পরিসংখ্যান আমার মনে হয় না আমরা ঘরোয়া চায়ের আসর আর ঘরোয়া আজকে কেউ করছে বলে, হ্যাঁ, সংখ্যা গুণে যেখানে আমরা একটা স্টেট মর্টালিটির সঙ্গে আকাশ পাতাল পার্থক্য পাচ্ছি, সেখানে সেই পরিসংখ্যানকে বিশ্বাস করার বিন্দুমাত্র কোনো কারণ নেই। দ্বিতীয় একটা কথা বলি, যে আমি আগে কিছুক্ষণ অনুষ্ঠানটা শুনছিলাম, সেখানে আমার একটা আফসোস রয়ে গেল যে আজকে ম্যাড্রাস বেঞ্চের ডিসিশনটা যদি সুমোটো ভাবেও 1 মাস আগে হতো, তাহলে হয়তো আমার তোমার শহরের দুঃখ দশা কিছুটা কমলেও কমতে পারতো। আর কতগুলো কথা, আমাকে আমার মার্জনা নেবেন না, আমি একটা অত্যন্ত অশিক্ষিত ঠোঁটকাটা টাইপের মানুষ, আমার মার্জনা নেবেন না। কিছু জিনিস না জেনে এই যে আপনারা খালি গলাবাজি করে তর্ক করেন না, এভরিথিং ইজ নট পলিটিক্স। এই যে কিছু আমরা কথা বলছিলাম, চিন্তা করে দেখুন, আমরা পশ্চিমবঙ্গে, আমি অত বাইরে পাই না কারণ আমার বুদ্ধিটা কম, আমি আজকে কলকাতার শহরে পশ্চিমবঙ্গের এই 10 কোটি লোকের কথা চিন্তা করে বলছি। আমাদের যে বেড ক্যাপাসিটি, সেই বেড ক্যাপাসিটির জন্য মানুষ আজকে হন্যে হয়ে ঘুরছে। যেখানে আমরা অ্যাডভার্টাইজ করছি যে আমার 6000 বেড আছে, আমি মাত্র 1800 বেড দিয়েছি, আজকে মানুষ ভিখারির মতো রাস্তায় বেড খুঁজে বেড়াচ্ছে। সবাই এটা ভেবে নিয়েছে অসুস্থ হয় সে অক্সিজেন, সে বাড়িতে আজকে অক্সিজেন হোল্ড করছে। এই যে বাড়িতে এখন অক্সিজেন হোল্ড করা শুরু হয়েছে, এখন থেকে 4-5 দিনের মধ্যে প্লিজ রিয়েলাইজ যে ভারতবর্ষে অক্সিজেনের প্রবলেমটা ক্যাপাসিটি প্রবলেম নয়, এটা ডিস্ট্রিবিউশন প্রবলেম, এটা ট্রান্সপোর্ট প্রবলেম। এবং যে যে শহরে অক্সিজেন হোর্ডিং শুরু হবে, সেই শহরে 48 ঘন্টার মধ্যে একটা ক্রিপলিং অক্সিজেন শর্টেজ বারণবাদী দেখা যাবে। 4 জন অন্তত ডাক্তার অক্সিজেন অভাবে হাসপাতালের বাইরে ফুটপাতে দিল্লিতে মারা গেছেন। ওই রণদীপ গুলেরিয়া যে এইমস থেকে কমেন্ট করছেন না, এর বাইরে ছটফট করতে করতে ডাক্তার বা তার পরিবারকে যদি গোনেন, অন্তত 5 জন মারা গেছে। তাকে ভর্তি করাটা অনেক দূরের কথা, তার নাকে নল দিয়ে 2 লিটার অক্সিজেন দেওয়া যায়নি সময়। সুতরাং এই কমেন্টগুলোর কথা দিন। যে ছবিটা তুলে ধরলেন রাজধানী দিল্লির, যেখানে 4 জন চিকিৎসক ফুটপাতে কার্যত অক্সিজেনের অভাবে ছটফট করতে করতে মারা গেছেন। সাধারণ রোগীরা তো আছেনই, প্রতি মুহূর্তে আমাদের দিল্লিতে এই সংস্থার সহযোগী সংস্থা আছে আমাদের এবিপি নিউজের দপ্তর, আমরা জানি ঠিক কি পরিস্থিতিতে সাংবাদিক, অসাংবাদিক, সাধারণ মানুষ কিভাবে অসহায়ের মতো কার্যত ঘুরে বেড়াচ্ছেন। প্রতিদিন প্রতি মুহূর্তে সেই অভিজ্ঞতার সম্মুখীন হতে হচ্ছে আমাদের। আমি ঠিক এইখানে আসব পরের বিষয় নিয়ে, এবং যেটা আজকের নিউজ রুমের সকাল থেকে গত 1 সপ্তাহে যদি আমি সংখ্যা বিচার করি, সব থেকে বেশি সংখ্যক ফোন এসছে কি নিয়ে জানেন? প্রথম দফার প্রথম ডোজের ভ্যাকসিন নিয়েছি। হাসপাতাল কর্তৃপক্ষ বা যেখান থেকে নিয়েছি তারা জানিয়েছেন যে দ্বিতীয় দফার ডোজ দেওয়ার মতো স্টক নেই, স্টক খালি। এবার কেউ জানেন না, অনেকে গুগলে খুঁজছেন, সেখানেও পাচ্ছেন না যে যদি 6 সপ্তাহ পরে আমি আমার সেকেন্ড ডোজটা না নিই তাহলে কি হবে, আমার ভালো হবে, খারাপ হবে, কোনো ক্ষতি হবে কি না, ক্ষতি হওয়ার সম্ভাবনা হলে কোথায় যাব, নাকি আবার আরেকটা তথ্য আসছে যে আরেকটু দেরি হলে কোনো অসুবিধা নেই, তাতে আমি নিশ্চিন্ত হব। সাধারণ মানুষের কাছে বেসিক ইনফরমেশন টুকু নেই, ভাবতে পারেন। দ্রুত দেখবো প্রতিবেদনটা। वैक्सीन को लेकर
किसी भी अफवाह में न आए। आप सभी को मालूम भी होगा कि भारत सरकार की तरफ से सभी राज्य सरकारों को फ्री वैक्सीन भेजी गई है, जिसका लाभ 45 साल की उम्र के ऊपर के लोग ले सकते हैं। রবিবার মন কি বাতে করোনার ভ্যাকসিন নিয়ে আশ্বস্ত করেছিলেন প্রধানমন্ত্রী, কিন্তু বাস্তবে এখনো দেশের ও রাজ্যের নানা প্রান্তে ভ্যাকসিনের আকালের অভিযোগ। আমি সকাল থেকে 6:30 থেকে লাইন দিয়ে গেছি উপরে আমাকে ফ্রি দিয়েছে, বলছে একটাই সহজ উপায় ওরা ফ্রি দিচ্ছে যে রেজিস্ট্রেশন করেননি। আমি সকাল থেকে 3বার এসেছি, 3বারই বলছে আপনি কোউইন অ্যাপে রেজিস্টার করুন। ভ্যাকসিনের প্রথম ডোজ মেলা তো ভাগ্যের ব্যাপার। যারা প্রথম ডোজ পেয়েছে তাদের অনেকের আবার দ্বিতীয় ডোজ পেতে নাজেহাল অবস্থা হচ্ছে। সোমবার যে ছবি দেখা গেল নিউ টাউনে, প্রবীণদের ভ্যাকসিন দেওয়ার জন্য একটি সেন্টার চালু করেছে হিটকোর অধীনস্থ নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি। মাসখানেক আগে এখান থেকে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন অনেকে, কিন্তু এদিন দ্বিতীয় ডোজ নিতে গেলে খালি হাতে ফিরতে হয়। অভিযোগ, প্রথম ডোজ দেওয়ার সময় দ্বিতীয় ডোজের দিন জানিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু এদিন বলা হয় দ্বিতীয় ডোজ নিতে গেলেও কোউইন অ্যাপে নাম নথিভুক্ত করতে হবে। আমার সঙ্গে প্রচুর প্রবীণ নাগরিক রয়েছেন এই নিউ টাউন এলাকার, যারা প্রথম ডোজের ভ্যাকসিন নিয়েছিলেন। নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি এই সংস্থার তরফ থেকে তাদেরকে প্রথম ডোজের ভ্যাকসিন দেওয়া হয় এবং দ্বিতীয় ডোজের ভ্যাকসিন কবে দেওয়া হবে সেটাও কিন্তু এই কাগজে মেনশন করা হয়েছিল। প্রথমটা নিয়েছিলাম আমি 22 দিনে, আমাকে ডেট দিয়েছিল 20/4 আসার পর আমাকে ডেটটাও পিছিয়ে দিল 5/5-এ। এখন আমি যখন খোঁজ নিতে এসেছি আমাকে বলছে কি আপনি আবার নতুন করে অ্যাপের মাধ্যমে বুক করে আসুন। কোউইন অ্যাপে বারবার চেষ্টা করছি, হচ্ছিল না। অনেকবার হয়েছে, তখন দেখা যাচ্ছে সেটা জুন মাসে চলে যাচ্ছে। ফলে আমাদের যে ভ্যাকসিন নিয়েছি সেই ভ্যাকসিনের প্রয়োজনীয়তা আর থাকছে না, মানে আর কার্যকরী থাকছে না। এ নিয়ে হিটকো কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া মেলেনি। তবে এই প্রশ্ন অবশ্যই উঠছে, সময় মতো দ্বিতীয় ডোজ না নিতে পারলে প্রথম নেওয়া ভ্যাকসিন কি আদৌ কার্যকরী হয়? আমার যদি খুব বিলম্ব হয়ে যায়, এখন 4-5 মাস বিলম্ব হয়ে যায়, তাহলে ব্যাপারটা হবে না সেরকমভাবে, তাহলে হয়তো রিভ্যাকসিনেট করতে হতে পারে। কিন্তু যদি 1 মাস মতো বিলম্ব হয় তাতে বিরাট কিছু আসবে যাবে না। কিন্তু সেটা এখন প্রধান কারণ কিন্তু সবাই ভ্যাকসিন নিতে এবার এগিয়ে আসছেন। হ্যাঁ, মরণকালে হরিনাম টাইপের ভ্যাকসিন নেওয়া শুরু হয়েছে। এটা একদিক দিয়ে যেমন ভালো যে লোকে মোটিভেটেড হয়েছে ভ্যাকসিনেশনের ব্যাপারে, তবে ভ্যাকসিনের ইমিউনিটি আসতে গেলে দুটো ভ্যাকসিন নেওয়ার পরেও প্রায় 2 সপ্তাহ 3 সপ্তাহ সময় লাগবে কিন্তু টোটাল ইমিউনিটি জেনারেট হতে। সেদিক দিয়ে দেখলে যদি খুব বেশি ডিলে হয়ে যায় তাহলে আমরা এই ওয়েভটাকে কমব্যাট করতে পারবো না। কোভিশিল্ডের প্রস্তুতকারী সংস্থা সিরাম ইনস্টিটিউটের তরফে প্রথমে বলা হয়েছিল ভ্যাকসিনের প্রথম ডোজ ও দ্বিতীয় ডোজ নেওয়ার মধ্যে অন্তত 28 দিনের ব্যবধান রাখতে হবে। পরে কেন্দ্রের তরফে সেটি বাড়িয়ে 6 থেকে 8 সপ্তাহের ব্যবধান রাখার পরামর্শ দেওয়া হয়। আর এই প্রেক্ষাপটে চিকিৎসকরা বলছেন দেরিটা মাত্রা ছাড়িয়ে গেলে প্রথম ডোজের কার্যকারিতাও নষ্ট হয়ে যাবে। ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও ঝিলম করঞ্জায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। আমি এই প্রসঙ্গে ডক্টর প্রভাস প্রসূনগিরির কাছে যাব। ডক্টর গিরি, সাধারণ মানুষ জানতে চাইছেন যে এই ডিলেটা হচ্ছে একেবারে, মানে সমস্যাটা এইখানে হচ্ছে, ধরুন আমি এক্স সংস্থা থেকে ভ্যাকসিনটা নিয়েছি, তারা বিনয়ের সঙ্গে জানালো, যথার্থই জানালো যে এই মুহূর্তে সেকেন্ড ডোজের কোনো আমার সাপ্লাই নেই। এবার আমি ওয়াই সংস্থার কাছে গেলে তারা বলছেন না, আমার স্বাভাবিকভাবেই বলছেন, ন্যায্যভাবেই বলছেন যে আমার এখান থেকে যারা নিয়েছেন ফার্স্ট ডোজ অবভিয়াসলি তারাই প্রায়োরিটি পাবেন সেকেন্ড ডোজের ক্ষেত্রে। তো এবার এই মানুষটি কোথায় যাবেন? এবং উদ্বেগ বয়স্ক মানুষদের সব থেকে বেশি, তারা ভাবছেন যে ভ্যাকসিনের ডোজে এই যে ডিলে, এটা শারীরিকভাবে আমার ক্ষতি করবে না তো? অথবা আমি যদি প্রশ্নটা এইভাবে একেবারে সুনির্দিষ্টভাবে রাখি যে কতটা ডিলে হওয়া অবধি আমি নিশ্চিন্ত যে না আমার প্রথম ডোজের কার্যক্ষমতা যেটা ছিল সেটা নষ্ট হবে না, আমার একেবারে যাকে বলে কেচে গন্ডু শুরু থেকে শুরু করতে হবে না, অথবা কোনো রকমের নেগেটিভ ইম্প্যাক্ট থাকবে না? ডক্টর গিরি। হ্যাঁ, দেখুন, এটা আমাদের বিশাল বড় দেশে এত জনসংখ্যার মানুষকে যদি আমি ভ্যাকসিনেট করতে চাই তাহলে 3টে জিনিস আমাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে প্রচুর পরিমাণে ভ্যাকসিনের প্রোডাকশন, নাম্বার 2 সেই ভ্যাকসিনকে দেশের প্রান্তে পৌঁছে দেওয়া, এবং এই দুটো কাজ করার জন্য একটা দুর্দান্ত পরিকল্পনা। আমার মনে হয় যে আমাদের সদিচ্ছা থাকলেও হয়তো এই 3টের মধ্যে কোনোটাই আমাদের পুরোপুরিভাবে নেই।
না আছে আমাদের সেই পরিমাণ প্রোডাকশন ক্যাপাসিটি, না পারছি আমরা দেশের প্রত্যেকটা কোণে কোণে সেই ভ্যাকসিনকে পৌঁছে দিতে, আর না আছে আমাদের সেই প্ল্যানিং, যতই আমরা অ্যাপের সৃষ্টি করি যাই করি সেরকম প্ল্যানিং। তাই দেখা যাচ্ছে যে অনেক বৃদ্ধ মানুষ যারা প্রথম ভ্যাকসিনটা নিয়েছেন, প্রথম ডোজ নিয়েছেন, তারপরে সেকেন্ড ডোজ নিতে পারছেন না। স্টাডিজে দেখা গেছে যে দুটি ভ্যাকসিন আছে, কোভ্যাক্সিন এবং কোভিশিল্ডে বলা হয়েছে যে 6 to 8 উইক্সের মধ্যে সেকেন্ড ডোজটা নিলে ইমিউনিটি বেটার হয় দ্যান 4 উইক্স। কোভ্যাক্সিনে কিন্তু ইউজুয়ালি 4 উইক্সই বলা হয়েছে। ইউজুয়ালি আমরা যেটা দেখি যে দুটো সেম ডোজের ভ্যাকসিনের মধ্যে মিনিমাম 4 উইক্স গ্যাপ রাখা দরকার। ম্যাক্সিমাম কতটা রাখা যেতে পারে? কোভিশিল্ডের ক্ষেত্রে দেখা গেছে যে 6 to 8 উইক্সের ভ্যাকসিন নিলে কিন্তু তার ইমিউনিটি বেটার হয়। সেখান থেকে আমি ম্যাক্সিমাম হয়তো স্ট্রেচে আর 4 to 6 উইক্স স্ট্রেচ করতে পারি। তারপরে নিলে কিন্তু যে ইমিউনিটিটা আমরা ফার্স্ট ডোজ নেওয়ার 6 to 8 উইক্স পরে সেকেন্ড ডোজ নিলে যে পরিমাণ ইমিউনিটি পেতাম, তারপরে কিন্তু স্ট্রেচ করলে আমরা ডেফিনেটলি সেই পরিমাণে ইমিউনিটি পাবো না। তবে সেটা ঠিক কতদিন, মানে 6 to 8 উইক্সের পরে আরও 4 উইক্স নাকি আরও 6 উইক্স, সেই ডেটা কিন্তু আমাদের কাছে নেই। তবে ইউজুয়ালি আপার লিমিট যেটা বলা হয়েছে 8 উইক্স, তারপরে ম্যাক্সিমাম 4 to 6 উইক্স আমরা স্ট্রেচ করতে পারি। তারপরে কতটা কার্যকরী হবে সেটা কিন্তু কেউ জানে না, তখন হয়তো রিভ্যাক্সিনেট করতে হবে। এবং সেম ইজ অ্যাপ্লিকেবল টু আরেকটা ভ্যাকসিন, যেটা সেক্ষেত্রে হচ্ছে কোভ্যাক্সিন। তো আমার মনে হয় যে অ্যাটলিস্ট যারা ফার্স্ট ডোজ পেয়েছে এবং সেকেন্ড ডোজের টাইম হয়ে গেছে বা টাইম পেরিয়ে গেছে, তাদেরকে আগে প্রায়োরিটি বেসিসে সেকেন্ড ডোজটা কমপ্লিট করে দেওয়া উচিত। এবং এইটার জন্য একটা সুনির্দিষ্ট প্ল্যানিং থাকতে হবে, একটা খুব ভালো ডিস্ট্রিবিউশন থাকতে হবে এবং সেই পরিমাণে ভ্যাকসিন প্রোডাকশন করতে হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ডক্টর সরকারের কাছে যাবো। কুণাল, এই সেকেন্ড ডোজ পাওয়ার ক্ষেত্রে যেহেতু আপনি একটা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন, কতটা আপনি আশাবাদী যে যাদের ফার্স্ট ডোজ দেওয়া হয়েছে তারা আবার সুনির্দিষ্ট সময়সীমার মধ্যেই সেকেন্ড ডোজ পেতে পারবে? তো প্রচুর বয়স্ক মানুষ এই নিয়ে উদ্বেগে আছেন। সুমন, আমাদের শ্রদ্ধেয় নীতি আয়োগ, তাদের একটা ভ্যাকসিন কোঅর্ডিনেশন এপেক্স কমিটি আছে। সেই কমিটি আমাদের ভ্যাকসিন প্ল্যানিংটাকে পুরো একদম ঘেঁটে ঘুঁটে একটা খিচুড়ি করে দিয়ে রেখে দিয়েছে। খুব সংক্ষেপে বলি ভ্যাকসিনের প্রবলেমগুলো কোথায়। প্রথমত, ভ্যাকসিন যখন ডেভেলপমেন্ট হচ্ছে আমরা সেখানে টাকা ইনভেস্ট করিনি, আমরা অ্যাডভান্স অর্ডার করিনি। আমরা কি দেখেছি, আমার দেশে পুনাতে একটা ফ্যাক্টরি আছে আর আমার দেশে হায়দ্রাবাদে একটা ফ্যাক্টরি আছে। যেরকম আমরা বড়বাবুরা, বড় সাহেবরা অনেক সময় চমকে বকে ধমকে কাজ করি, সেই রকম আমরা এতদিন যা ডোজগুলো পেয়েছিলাম আমরা চমকে বকে ধমকে তাকে কাজ করাচ্ছিলাম। কারণ তার যা যা এক্সপোর্ট অর্ডার ছিল সেই এক্সপোর্ট অর্ডারগুলোকে তারা কম্প্রোমাইজ করে আমাদের সাপ্লাই দিচ্ছিল। কোভ্যাক্সিন অল্প কিছু এক্সপোর্টে গেছিল, আর কোভিশিল্ডের যা যা এক্সপোর্ট অর্ডার ছিল তাকে আমরা পিরিয়ডিক্যালি ধমকে বকে আমরা কিছু আলাদা অর্ডার নিচ্ছিলাম। আমরা সময় মতো অর্ডারও প্লেস করিনি। আর এন্টায়ার গ্লোবাল ভ্যাকসিনেশন প্রজেক্ট কোভ্যাক্স যখন শুরু হচ্ছে, তখন প্রত্যেকটা কোম্পানির মধ্যে প্রত্যেকটা দেশ যা যা পার্সেন্টেজ ইনভেস্টমেন্ট করেছিল, সেখানে যদি একটা দেশের তুমি অ্যালোকেশনকে শূন্যতে দেখাতে পারো, সেই দেশটার নাম হচ্ছে ভারতবর্ষ। কারণ আমরা রিলাই করেছিলাম, আরে ভাই ও তো আমার দেশের কারখানা, ওকে আমি যখন যা বলবো জো হুজুর করে দিয়ে যাবে। এবার ইউএসএ তে যখন গভর্নমেন্ট পাল্টালো, যখন ট্রাম্পের পরে বাইডেন এলো এবং কমলা হ্যারিস এলো, তুমি দেখতেই পাচ্ছ যে বাইডেন এবং কমলা হ্যারিস মিলে তাদের একেবারে আনা পয়সা হিসেব করে যা যা এক্সপোর্ট অর্ডার ছিল সেগুলো তারা নিয়ে নিয়েছে। আমরা অ্যাডভান্সে অর্ডার করিনি। উই আর নট দ্য ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ডেভেলপার। সুতরাং আমাদের কোনো কমার্শিয়াল বা মরাল রাইট নেই যে এই সময় আমি গিয়ে বলবো আমাকে দিনে 60 লক্ষ ডোজ দাও, 50 লক্ষ ডোজ দাও, আমার বলার কোনো জায়গা নেই। সুতরাং আমরা পৃথিবীর ফার্মেসি থেকে এখন আমরা ভিক্ষের ঝুলি নিয়ে সারা পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছি। রাশিয়া আমায় কিছু ইম্পোর্ট করবে এবং এখন যদি আমেরিকা, ইউনাইটেড স্টেটস, তার হাতে প্রয়োজনের 5 গুণ ভ্যাকসিন আছে অ্যাট দ্য মোমেন্ট। USA has vaccinated 70% of population. তার কাছে যা ভ্যাকসিনের স্টক আছে সে তার এন্টায়ার পপুলেশনকে 5.5 ভ্যাকসিনেট করতে পারে। সুতরাং আমাদের শেষ রক্ষা খানিকটা হতে পারে যদি ইউএসএ আমাদের প্রতি দয়া পরবশ হয়ে কিছু এক্সট্রা স্টক কোভিশিল্ডের আমাদের তারা ফেরত দেয়। কারণ অ্যাট দিস পয়েন্ট অফ টাইম যতক্ষণ না কোভিশিল্ড তার কনজামশন বা প্রোডাকশন বাড়াচ্ছে,
ততক্ষণ আমাদের টার্গেট কত ছিল? দৈনিক 50 থেকে, এখন হেঁচড়ে হুঁচড়ে আমরা 28 থেকে 30 লক্ষতে উঠেছি। আমাদের 50 to 60 লাখ অ্যাটেন্ড করার বিন্দু মাত্র কোনো সম্ভাবনা বর্তমানে নেই। আর আরেকটা কথা বলে রাখি, এই যে রোজ আমাদের মিডিয়া কাগজে দেখতে পাচ্ছ যে কেন আজকে কোভ্যাক্সিন দাম করছে 1600 টাকা, আর একজন দাম করছে 1200 টাকা, কেন এটা করছে? কারণ যে ইনভেস্টমেন্ট সেই ভ্যাকসিন ডেভেলপমেন্টে গভর্নমেন্টের স্টেজে হয়নি, সেইটা আজকে আমাদের পাবলিকের পকেট থেকে সেই পয়সাটা এখন যাবে। দ্যাট ইজ মেতে যখন 1600 টাকা কি 1800 টাকা দিয়ে আমাদের এক ভ্যাকসিন কিনতে হবে, মনে রেখো দ্যাট উইল বি দ্য হাইয়েস্ট প্রাইস এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড। সৌদি আরবিয়াতে ওই দামে ভ্যাকসিন বিক্রি হয়, যেটা আমাদের মারাত্মক। অর্থাৎ পরিকল্পনার অভাব একদিকে যে শুধু যোগান নিয়ে একটা সিরিয়াস প্রশ্নচিহ্ন তুলে দিচ্ছে তা নয়, দাম নিয়ে এই পরিকল্পনার অভাবের জন্য কার্যত সাধারণ মানুষ যাকে বাঁচার জন্য ভ্যাকসিন নিতে হবে তার পকেট কাটার অবস্থা। নিঃসন্দেহে মারাত্মক তথ্য তুলে ধরলেন ডক্টর কুণাল সরকার। আমি এখানে আমাদের মনে হয়েছে যে নিঃসন্দেহে মাদ্রাজ হাইকোর্টের রায় নিয়ে এত কথা হচ্ছে, কিন্তু সাধারণ মানুষের প্রতিদিনকার জীবনের সঙ্গে জড়িয়ে যে উদ্বেগগুলো, সেই দুটো জিনিস আমাদের অ্যাড্রেস করতেই হবে, একটা ভ্যাকসিনেশন নিয়ে এবং আরেকটা টেস্ট নিয়ে। রাতারাতি নিঃসন্দেহে আক্রান্তের সংখ্যা লাফিয়ে আপনাদের বললাম 300 গুণ অবধি বাড়ছে, কিন্তু সেইখানে আমাদের টেস্ট সেই তুলনায় হচ্ছে কি? রিপোর্টের ক্রমশ রিপোর্ট পাওয়ার ক্ষেত্রে দিনের সংখ্যা বাড়ছে, তার কারণ যত পরিমাণ মানুষের টেস্ট হচ্ছে সেই টেস্টের যে পরিকাঠামো প্রয়োজন তা তৈরি ছিল না। এটা একেবারে বাস্তব সত্য। দেখুন, দেশে যে একটা কোভিড সারচার্জ হচ্ছে, কোভিডটাকে কি করে রোখা যায়, তার প্ল্যানিং করা যায়, অক্সিজেনের সারচার্জ করা যায়, কি করে ভ্যাকসিন দেওয়া যাবে, সেগুলো চিন্তা না করে ডেলিভারেট অ্যাটেম্প, এটা তো কোনো প্রধানমন্ত্রীর কাছ থেকে আশা করা যায় না। प्रधानमंत्री जी ने बैठक बुलाई थी, मुख्यमंत्री की हैसियत से आपको भी आना था, लेकिन आप उस बैठक में नहीं गई। वो बैठक वैक्सीनेशन के लिए थी, लेकिन आपका अहंकार केंद्र सरकार और बंगाल की जनता के बीच में आड़े आया है। इस बात को हमको समझना चाहिए। আরো ভয়ঙ্কর ভয়াবহ করোনা। বাংলায় রেকর্ড গড়ে একদিনে আক্রান্ত হলেন প্রায় 16,000 মানুষ। সর্বনাশা করোনায় মাত্র 24 ঘন্টায় এ রাজ্যে মৃত্যু হলো 68 জনের। যা কখনো হয়নি তাই এখন হচ্ছে দেশে, বাংলায়। অথচ রাজনৈতিক বাকযুদ্ধ থামছে না। এই সংকটের হাত থেকে রেহাই পাওয়া তো দূরের কথা, সাধারণ মানুষের উদ্বেগ দিনে দিনে আরো বাড়ছে। চিকিৎসা পরিভাষায় বলে গোল্ডেন আওয়ার, অর্থাৎ গুরুতর অসুস্থ হওয়ার নির্দিষ্ট সময়ের মধ্যে রোগীকে চিকিৎসা পরিষেবা দেওয়া। কিন্তু সুনামির মতো করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর থেকে সেই গোল্ডেন আওয়ারের আর কোনো দামই থাকছে না। কারণ অভিযোগ, সঠিক সময়ে করোনা পরীক্ষার রিপোর্টই মিলছে না। অনেক সময় করোনার রিপোর্ট আসার আগেই মৃত্যু হচ্ছে রোগীর। শ্বাসকষ্টের সমস্যা থাকায় এন্টালির বাসিন্দা প্রিয়ঙ্কা দেকে শুক্রবার কলকাতা পোর্ট ট্রাস্ট হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার মৃত্যু হয় তাঁর। কিন্তু করোনার রিপোর্ট না আসায় দুদিন হাসপাতালেই ছিল তার মৃতদেহ। সোমবার দেখা যায় করোনা রিপোর্ট পজিটিভ। বিশেষজ্ঞদের মতে করোনায় RT-PCR টেস্ট করতে সময় লাগে 6 ঘন্টার মতো, কিন্তু বর্তমানে সেই রিপোর্ট পেতে কেটে যাচ্ছে 2-3 দিন। আর তার জেরে সব উপসর্গ থাকা সত্ত্বেও শুধুমাত্র করোনা রিপোর্ট না আসার কারণে বহু ক্ষেত্রে রোগীকে হাসপাতালে ভর্তি করা যাচ্ছে না। কাশীপুরের বাসিন্দা অভিনব টেরি দাদুর শ্বাসকষ্টজনিত সমস্যায় শরীর খারাপের খবর পেয়ে মুম্বাই থেকে ছুটে এসেছেন। শনিবার বৃদ্ধের RT-PCR টেস্ট করা হয়, কিন্তু রিপোর্ট 72 ঘন্টা পরেও মেলেনি। 3 দিন হয়ে গেল এখনও RT-PCR তো সব জায়গায় জানি যে 24 আওয়ার্সে 18 ঘন্টায় 14 ঘন্টায় পাচ্ছে। এত বড় বড় মেশিনস আছে আমাদের কাছে, কিন্তু এই চ্যালেঞ্জটা আমি ফেস করছি। আমরা প্রাইভেটের জন্য রান করছি, কিন্তু কেন এতটা সময় লাগছে ল্যাবগুলির? মেশিনের যা ক্যাপাসিটি তার চেয়ে অনেক বেশি স্যাম্পল জমা পড়ছে। একটা মেশিনে একসাথে এর বেশি করা যাচ্ছে না, সেই কারণেই ডিলেটা হচ্ছে। এই যে সেকেন্ড স্ট্রেনটা, এবং এটা প্রত্যেকটা এপিডেমিকে একই জিনিস ঘটে, যত এপিডেমিক প্রোগ্রেস করে তত ভাইরাসের যেগুলো কনসার্ন মিউটেশন সেগুলো অনেক বেশি ইনফেক্টিভ হয়। যে কোনো সিস্টেমেরই টেস্ট করার যে সিস্টেম ল্যাব, তারও একটা আপার লিমিট আছে। আপনি সেই আপার লিমিটটাকে স্ট্রেচ করতে পারেন 10%, 20%, কিন্তু ডিমান্ড যদি 100% ইনক্রিজ করে আর আপনি যদি আপার লিমিটটা 20% অবধি স্ট্রেচ করতে পারেন, তাহলে তো আপনার ওই টার্ন অ্যারাউন্ড টাইমটা বাড়বে। তো
তবু তো আমি বলবো কলকাতাতে টেস্ট আপনার হচ্ছে। ভারতবর্ষের এরকম অনেক জায়গা আছে যেখানে আপনি সহজে টেস্টই করতে পারেন। চিকিৎসকদের একাংশ আবার টেস্ট কিটের অপ্রতুলতাকে দায়ী করেছেন রিপোর্টে বিলম্বের জন্য। আরটিপিসিআর টেস্ট বা টেস্ট যেগুলো রয়েছে সেই টেস্ট করতে আমাদের যে পরিকাঠামো দরকার সেই স্বাস্থ্য পরিকাঠামোটা আমাদের সুপার স্যাচুরেটেড হয়ে গেছে। তার জন্য তোমরা এখন কম সংখ্যায় বা বেশি সময় লাগছে এই টেস্টের রিপোর্ট পেতে। আমাদের আজকে অ্যাভারেজ 3.5 লক্ষ পজিটিভ। এবার আমি যদি ধরি 10% স্যাম্পেল পজিটিভ, তো সেটা হলে 30 লক্ষের কাছাকাছি টেস্টিং হচ্ছে। মেকানিক্যাল ফল্ট থাকে, মেশিন ডাউন হয়ে যায় অনেক সময়, আরটিপিসিআর মেশিন কাজ করে না, 4 ঘন্টা 5 ঘন্টা কাজ করে না। বহু মানুষ কোভিড আক্রান্ত হচ্ছে, বহু মেডিকেল স্টাফ কোভিড আক্রান্ত হচ্ছে। তো সেই কারণে যেটা আজকে দেওয়ার কথা সেটা 3 দিন পরে হচ্ছে, আবার 3 দিন পরে স্যাম্পেলটা আরও 3 দিন পর লাগছে। করোনা সংক্রমণ যাতে ছড়িয়ে পড়তে না পারে তার জন্য চিকিৎসকদের প্রধান পরামর্শই হলো টেস্ট, আইসোলেট অ্যান্ড ট্রিট। কিন্তু করোনা টেস্টের রিপোর্ট পেতে দেরি হওয়ায় প্রভাব পড়ে যাচ্ছে পরের দুটি ধাপেও। ঝিলম করঞ্জাই ও ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ।